সে নো টু প্লাস্টিক কথাটা বলা যত সোজা, কাজে করা কিন্তু তত সোজা নয়। আমার কাজ যেহেতু পলিউটেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে, তাই আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে প্রচুর সেমিনার অ্যাটেন্ড করার, যার শীর্ষে লেখা ছিল সে নো টু প্লাস্টিক। এবং আমি প্রায় সব জায়গাতেই একটা কথাই বলেছিলাম যে আমরা এখন যে প্লাস্টিকের সমুদ্রে ডুবে আছি সেখান থেকে বেরোনো খুব সোজা নয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা প্লাস্টিকের সংস্পর্শে আসি। কাজেই প্লাস্টিক ব্যবহার করব না সেটা বলতে কিন্তু আমরা এখনও পারবো না। কিছু কিছু প্লাস্টিক তৈরি হয়েছে বায়োডিগ্রেডেবল, কিন্তু সেই প্লাস্টিকের দাম সাধারণ প্লাস্টিকের থেকে বেশি, সেই পয়সা দিতে আমরা রাজি নই। কাজেই আমরা যেই প্লাস্টিক পাওয়া যায় বাজারে সেই প্লাস্টিকই ব্যবহার করি। এখন কথা হলো যে সিঙ্গল ইউজ প্লাস্টিক, এই সিঙ্গল ইউজ প্লাস্টিক কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে ব্যবহার বন্ধ করতে পারি। এবং আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী উনিও খুবই কনসার্নড এই প্লাস্টিকের ব্যাপারে। উনি শিক্ষিত মানুষ, উনি ব্যাপারটা বোঝেন এবং এই প্লাস্টিকের থেকে ভবিষ্যতে কি কি অসুবিধে হতে পারে সেই নিয়ে সম্যক ধারণা ওনার আছে, এবং তাই উনি বলছেন যে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। কিন্তু প্লাস্টিক ব্যবহার বন্ধ নয়, সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। এখানে আমার একটা কথা বলার আছে, সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধ করার জন্যে অনেকেই বলছেন, কিন্তু ম্যানুফ্যাকচারিংটা কেন বন্ধ করতে পারছেন না? এই ম্যানুফ্যাকচারিং বন্ধ করার অসুবিধাটা কোথায়, কোন স্বার্থে আঘাত লাগছে সেটা কি আমরা একবারও ভেবে দেখছি? যে এই সিঙ্গল ইউজ প্লাস্টিক যদি বাজারে না পাওয়া যায় তাহলে তো বন্ধ হয়ে গেল। বাধ্য হবে লোকে এই সাধারণ একটা ছোট্ট এক প্যাকেট বিস্কিট কিনতে গেলে সঙ্গে আবার একটা প্লাস্টিকের ব্যাগও বাড়ি নিয়ে চলে যাচ্ছে। এই সিঙ্গল ইউজ প্লাস্টিকের সবথেকে বড় প্রবলেম হলো এটা হাওয়ায় উড়ে গিয়ে ড্রেনেজের মুখে গিয়ে পড়ে এবং ড্রেনেজ ব্যবস্থাও বন্ধ করে দেয়। আপনারা হয়তো জানেন কি জানেন না, প্রথম যে প্লাস্টিকটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আজও ডিকম্পোজড হয়নি। মানে প্রকৃতির একটা বিরাট সমস্যা তৈরি করছে এই প্লাস্টিক, সিঙ্গল ইউজ প্লাস্টিক। আজকে একটা গাড়ি যখন চড়েন তখন আপনারা জানি না কতদূর অবহিত আছেন যে প্রচুর প্লাস্টিকের পার্ট থাকে। হ্যাঁ, আপনি যদি এখন একটা 1 কোটি 1.5 কোটি টাকা দামের গাড়ি কেনেন তাহলে সেখানে কোনো প্লাস্টিকের পার্ট থাকবে না। সেখানে থাকবে চামড়ার সিট কভার, কার্বন ফাইবারের অন্যান্য জিনিস যেগুলো প্লাস্টিকের তৈরি হয়। সেরকম গাড়ি কি আমরা সবাই কিনতে পারি না। কাজেই প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এবার একটা খুব ছোট কথা বলছি, এটার সঙ্গে এই প্লাস্টিকের সম্পর্ক আছে নিশ্চয়ই, কিন্তু আপনাদের স্বাস্থ্যর কথাও বলছি। এই যে গাড়িতে উঠেই আপনারা এসিটা চালিয়ে দেন কাঁচ বন্ধ করে, আপনারা চিন্তা করতে পারবেন না আপনারা কতটা ক্ষতি করেন আপনাদের শরীরের। আপনারা গাড়িতে উঠে কাঁচটা নামিয়ে দিন, নামিয়ে দিয়ে ফ্যান চালান, ফ্যান চালিয়ে খানিকক্ষণ গাড়ির ভেতরে হাওয়াটা বেরিয়ে গেল, গাড়িটাও একটু ঠান্ডা হলো, বিশেষ করে গাড়ি যদি রোদ্দুরে দাঁড়িয়ে থাকে। তারপরে আপনি এসিটা চালান কাঁচ খুলে, গাড়ির ভেতরে হাওয়াটা বেরিয়ে যাবে, গাড়িটা ঠান্ডা হবে। এবার আপনি কাঁচ বন্ধ করে যত খুশি এসির মজা নিন, কেউ আপনাকে বারণ করবে না এবং আপনার শরীরের তেমন ক্ষতিও হবে না। এই তো গেল গাড়ির এসির কথা। 2 নম্বরে আসি, আপনারা এই যে আজকাল দোকান থেকে খাবারের অর্ডার দেন, গরম খাবার আসে সেটা প্লাস্টিকের কৌটোয়। আপনাদের ধারণা নেই যে কি ক্ষতি হয় আপনাদের শরীরের, এবং আপনি জানেনও না যে এই প্লাস্টিক কীভাবে তৈরি হয়েছে। এটা ভার্জিন প্লাস্টিক না রিইউজ প্লাস্টিক। প্লাস্টিকের কাপ, এই যে রাস্তার ধারে চা খান, নিঃসন্দেহে এগুলো সব রিইউজ প্লাস্টিক।
এ আপনাদের শরীরের মারাত্মক ক্ষতি করছে। তার থেকে মাটির ভাঁড়ে চা খাওয়া অনেক বেটার। এই প্লাস্টিকের প্রোডাকশন বন্ধ করা তো খুব একটা কঠিন ব্যাপার নয়। আমি ইটালিতে দেখেছি, ওখানে 1 মাসের সময় দিয়েছিল। বলেছিল এই প্লাস্টিকের কাপ এবং ইয়েটা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছিলো, সিঙ্গেল ইউজ পাতলা প্লাস্টিক যেগুলো, সেগুলো অনেক আগেই বন্ধ হয়ে গেছে ইটালিতে। প্লাস্টিকের কাপের কথা আমি জানি, আমাদের কোম্পানিতে একটা মেশিন ছিল যেটা দিয়ে কফি তৈরি হতো, এবং সেখানে যে কাপটাকে দিতে হতো সেটা হলো যেই কোম্পানির মেশিন সেই কোম্পানি প্রোভাইড করতো। ঠিক খাপে খাপে লেগে যেত, একটা কফি শ্যাশে দিয়ে একটা সুইচ টিপলেই সুন্দর এসপ্রেসো কফি তৈরি হতো। ছোট্ট একটা এসপ্রেসো কফি, অসাধারণ খেতে। কিন্তু গভর্নমেন্ট বলে দিল এই প্লাস্টিক আর ব্যবহার করতে পারবে না। তখন আমাদের কোম্পানি জানিয়ে দিল যে যত পারো কফি খাও, এই মেশিনটা যতদিন আছে, যতদিন এই প্লাস্টিক কাপ কেনা আছে, এগুলো শেষ করে ফেলো। কাজে বুঝতে পারছেন যে ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয়, এটা কিন্তু করা সম্ভব। কিন্তু আমাদের সেই ইচ্ছেটাই নেই। আমরা বলছি তুমি প্লাস্টিক ব্যবহার করো না, কিন্তু প্লাস্টিক আমরা তৈরি করবই। সেই মানে সিঙ্গেল ইউজ পাতলা প্লাস্টিক, যেগুলো কিনা সব থেকে বেশি খারাপ, শুধু শরীরের জন্যে নয়, এই আবহাওয়ার জন্যে, এই সোয়েরেজ সিস্টেমের জন্যে। আজকে সল্ট লেকে খুব জল জমছে। এই জল জমার কারণ হলো এই যে ড্রেনেজ সিস্টেমটা গন্ডগোল আছে, তার জন্যে এত জল জমে থাকছে। আমাদের বাড়ির সামনেও জল জমছিল, এবং এটা জানানো হলো ইয়েতে, মানে এই কর্তৃপক্ষকে জানানো হলো, এবং সত্যি কথা বলতে কি পরের দিন এসেই পাম্প করে দিয়ে চলে গেল। কিন্তু পাম্প করে দিয়ে চলে গেলে কী হবে, সেই জল যেমন জ্বলছে সেরকমই জমে যাচ্ছে। তার কারণ হলো রাস্তাটা অনেক উঁচু হয়ে গেছে। রাস্তা তৈরি হয় যে তখন আর পুরনো রাস্তাটাকে খুঁড়ে নিচু করে তৈরি হয় না। রাস্তা এখন বাড়ির লেভেলের থেকে উঁচু হয়ে গেছে, এবং জল এই সুয়েরেজে যখন একটু প্রবলেম হচ্ছে তখনই জল জমে বাড়ির ভেতরে ড্রাইভওয়েতে চলে আসছে। ইনফ্যাক্ট আমি এর মধ্যে সিএ মার্কেটে খোঁজ নিতে গেছিলাম এই জলের ব্যাপারে। অনেক দোকান জানিয়েছে যে এমন জল জমছে যে দোকানের ভেতরে জল চলে আসছে। এটা দেখুন, এই নিয়ে বললেই লোকে বলবে পলিটিক্যাল কথা বলা হয়ে গেল, কিন্তু ঘটনাটা হলো রাস্তা কেন এইভাবে তৈরি হচ্ছে। রাস্তা তৈরির টেকনোলজি কি আমাদের জানা নেই? খুবই ভালো জানা আছে। আমি পৃথিবীর 4টে কন্টিনেন্টে গেছি, পৃথিবীর বহু দেশে গেছি, আমি দেখেছি কীভাবে রাস্তা তৈরি হয়। রাস্তা তৈরি হয়, প্রথমে রাস্তা খুঁড়ে ফেলে, 6 ফুট থেকে 8 ফুট খুঁড়ে, তারপরে তলার থেকে রাস্তা তৈরি হয়, এবং রাস্তার লেভেল এমন করে করা হয় যাতে ওপরে উঠে না যায় রাস্তা। আমাদের এখানে রাস্তা তো সব ওপরে উঠে গেছে, সাইড দিয়ে জল জমে যাচ্ছে। আমাদের জানি না এর উপায় কি, তার কারণ এটা নিয়েও বলেছিলাম, কিন্তু ওরা বলেছে এটা আমাদের কিছু করার নেই। রাস্তার ব্যাপারটা কিংবা রাস্তার সাইডের যে চ্যানেলটা, সেটাকে আমরা পাম্প করে দিতে পারি। হ্যাঁ, পাম্প করে দিয়েওছে, জলটা একটু তাড়াতাড়ি নামছে এই আর কি, কিন্তু জল জমা কিন্তু হচ্ছেই। এই যে আমাদের সল্ট লেক, বিধাননগর, বিধানচন্দ্র রায়ের মস্তিষ্ক প্রসূত একটা নগরী, কিন্তু এই একটা জিনিস তো আপনাদের বুঝতেই হবে যে এই সল্ট লেক কিংবা বিধাননগর তৈরি হয়েছে কিন্তু ওয়েটল্যান্ড বুঝিয়ে। তখন আমাদের পরিবেশ সম্বন্ধে এত ধারণাও ছিল না, তাই এই পুরো সল্ট লেকটাই কিংবা নিউ টাউন সবই কিন্তু ভেড়ি ছিল, ওয়েটল্যান্ড, এটা বুঝিয়ে করা হয়েছে। এবার আসি বানতলার কথায়। তখন কিন্তু আমরা জানি যে পরিবেশ নিয়ে বেশ সচেতন মানুষ। তখন বুদ্ধদেব বাবু এবং ML ডালমিয়া এরা দুজনে মিলে প্ল্যান করে ওয়েটল্যান্ড বুঝিয়ে বানতলা তৈরি হলো। যদিও বানতলার যখন ইনগরেশন হয় তখন তৃণমূল সরকার এসে গেছিলো, এবং শ্রীমতী মমতা ব্যানার্জি এর পুরো ক্রেডিটটা নিয়ে গেল, কিন্তু এর প্ল্যানিংটা কিন্তু ছিল বুদ্ধদেব বাবুর। কিন্তু এই প্ল্যানিংটাও তো টোটালি বেআইনি। তখন ওয়েটল্যান্ড বোঝানোই বেআইনি ছিল।
কিন্তু তাও ওয়েটল্যান্ড বুঝিয়ে দেওয়া হয়েছিল। ম্যানেজমেন্টে একটা কথা আছে যে প্ল্যানিং, এক্সিকিউশন, রিকনসিলিয়েশন। আমাদের অনেক নেতা মন্ত্রীকেই দেখছি কোনো জায়গায় যাচ্ছেন এবং তাদের কোনো জিনিস খুব অপছন্দ হচ্ছে এবং ওনারা বলছেন না এটা করা চলবে না, এতদিন সময় দিচ্ছি, এর মধ্যে এগুলো সব পাল্টে দিতে হবে। কিন্তু ওই বলাটাই শেষ, তারপরে কিন্তু আর মানে এক্সিকিউশন হলো কি হলো না, আর রিকনসিলিয়েশন আর হয় না। তাই যেমন চলছিল তেমনই চলতে থাকে। আমরা একটা খুব বাজে সাইকেলের মধ্যে একটা পড়ে গেছি, যেমন চলছিল তেমনই চলছে। তবে আপনারা বলতেই পারেন যে ঠিক আছে একটু সময় দিন, সময় তো দিচ্ছি, দেখা যাক কি হয়। আমি সল্টলেকের একটা অর্গানাইজেশন, আমার বিধাননগর, আমি তার সদস্য। এই অর্গানাইজেশনের মানে আমার বিধাননগরের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসেছিলেন আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, এবং উনি একটা অসাধারণ ভাষণ দিয়েছিলেন। তবে সত্যি কথা বলতে কি, উনি একজন সুবক্তা। ওনার ভাষণের লিঙ্কটা আমি এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো, যদি আগে দেখে না থাকেন তাহলে নিশ্চয়ই দেখবেন।